আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামব্রিয়ান অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা বেড়াল প্রবন্ধ নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে আমরা নিয়ম অনুযায়ী এখন আমরা একটি পদ্য নিয়ে অর্থাৎ একটি কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে কবিতাটি আমাদের রয়েছে সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো। যাই হোক, আমি আগে বলে দিয়েছি, আসলে বলে দেওয়া উচিত হয়নি। একটু পরে কতগুলো ছবি তোমাদের সামনে আমি দেখাবো, এটা দেখলেই আসলে তোমরা বুঝতে পারতে যে আসলে আমি আজকে কী পড়াতে যাচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। অলরেডি দেখতে পেয়েছো আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস নিচ্ছি। আমি আছি তোমাদের সাথে আলামিন স্যার, প্রভাষক বাংলা বিভাগ, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। আজকে আমরা বাংলা প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর কবিতা অর্থাৎ কবিতা অংশ পড়ব। যেহেতু গত ক্লাসে আমরা আলোচনা করেছি বেড়াল প্রবন্ধ নিয়ে, আজকে কবিতা আলোচনার কথা দেখো। আমরা একটা ছবি দেখেছি, উপরে যদিও দেওয়া আছে বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে কেউ একজন আগুন জ্বালিয়ে কিছু একটা করছে। অর্থাৎ আমরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী চিন্তা করি তাহলে বোঝা যাচ্ছে হয়তো কোনো উপাসনা করছে বা কোনো পূজা করছে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে যে ছবিটা লক্ষ্য করে দেখো, কোনো এক ব্যক্তি চিন্তা করার বিষয়। দেখো কি করছে, পিছন থেকে কাউকে কি করছে, আঘাত করছে। পিছন থেকে কারা আঘাত করে? যারা কাপুরুষ তারাই কিন্তু পিছন থেকে আঘাত করে। তেমনই একটা দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। পিছন থেকে কাউকে কি করেছে, আঘাত করছে। আঘাত করে হয় যাকে আঘাত করছে সে কি করছে, মাটিতে লুটিয়ে পড়ছে। যাই হোক, আজকের যে পাঠ অলরেডি আমরা বলেছি প্লাস ছবি দেখেছি। ছবি দেখলেই আমরা আসলে বুঝতে পারি, আমাদের ভিতরে একটা অনুধাবন তৈরি হয় যে আসলে আমরা কি পড়তে যাচ্ছি বা কি পড়াতে যাচ্ছি। আজকের পাঠ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ আমরা পড়ব। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি লিখেছেন। মূলত এটা কবিতা না, আসলে এটা একটা কাব্য থেকে, কাব্যের অংশ বিশেষ কাব্যাংশ। এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আসলে প্রথম পর্ব না, পুরোটাই আমরা একটা পর্বে শেষ করার চেষ্টা করব। আজকের পাঠ শিরোনাম হচ্ছে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ পুরো বিষয়টাকে আমরা লেখক পরিচিতি আলোচনা করব, পাঠ পরিচিতি আলোচনা করব এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো? আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানতে পারবো, পাঠ পরিচিতি সম্পর্কে জানতে পারবো এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো বুঝতে পারবো। দেখো, প্রথমেই আমরা আলোচনা করব কবি পরিচিতি নিয়ে। মাইকেল মধুসূদন দত্তের পরিচয়ে আমরা প্রথমে একটু বলে নিচ্ছি। কবি জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে যশোরে। ওখানে দেখো ম্যাপে দেয়া আছে যশোরের সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে। এই বিষয়গুলো মনে রাখতে হবে। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে বিভিন্ন সময় এখান থেকে কোশ্চেন এসে থাকে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, কবি মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, এই বিষয়গুলো অনেক সময় আমাদের এসে থাকে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, কবির শৈশব মূলত এই বাড়িতেই কেটেছে এবং এই বাড়িতেই তিনি ধীরে ধীরে বেড়ে উঠেছেন। কবির পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত, মাতার নাম হচ্ছে জাহ্নবী দেবী। যাই হোক, যে ছবিটা আমরা দেখেছি এখানে মূলত কবি কি করেছেন, বেড়ে উঠেছেন। এরপর লক্ষ্য করো রচনাবলী। কবি কি কি রচনা করেছেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তিনি অসংখ্য কবিতা, নাটক এগুলো রচনা করেছেন। তো তার সবচেয়ে বেশি যেটা অবদান, বাংলা মহাকাব্যের জনক হচ্ছেন তিনি মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ মূলত আমাদের যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। মেঘনাদ বধ কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্য। পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক। আমি আবারও বলছি, পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী এগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক।
কৃষ্ণকুমারী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। মনে রাখবে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক। তিনি কিছু প্রহসন রচনা করেন, সেগুলো কি, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এগুলো হচ্ছে কি প্রহসন। প্রহসন কি আসলে সেটা আসলে অন্য একটা আলোচনার বিষয়। যাই হোক, এগুলো মনে রাখতে হবে আমাদের কবির রচনাবলী সম্পর্কে। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, এখান থেকে কোশ্চেন আসতে কিন্তু সহজেই আমরা পড়তে পারবো। কবির কতগুলো বইয়ের প্রচ্ছদ এখানে দেওয়া আছে, যাই হোক এগুলো খুব জরুরি কিছু না আমাদের জন্য। এরপরে দেখো, কবির বিশেষ পরিচিতি হচ্ছে কি, 1833 সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। 1843 সালে তিনি কি করেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত বহু ভাষায় উৎপন্ন, অর্থাৎ অনেক ভাষা তিনি জানতেন। হিন্দু কলেজে ছাত্র অবস্থায় তিনি কি করেন, সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। 1843 খ্রিস্টাব্দে তিনি যখন হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তখন তার যে পিতৃপ্রদত্ত নাম ছিল, সেই নামের পূর্বে তিনি কি করেন, মাইকেল শব্দ যুক্ত করেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে কি করতে হয়েছে, হিন্দু কলেজ পরিত্যাগ করতে হয়েছে। হিন্দু কলেজ পরিত্যাগ করে তিনি কি করেন, তিনি শিবপুরের 20 পশ কলেজে ভর্তি হন। মাইকেল মধুসূদন দত্তর রচিত অমর মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তাকেই বলা হয় বাংলা মহাকাব্যের জনক। এছাড়া আরো অনেক তথ্য মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা জানি, কারণ তিনি হচ্ছেন অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা, অমিত্রাক্ষর ছন্দের জনক। তিনি হচ্ছেন চতুর্দশপদী কবিতাবলীর জনক। নতুন একটি ছন্দ তিনি আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে কি অমিত্রাক্ষর ছন্দ, এবং চতুর্দশপদী যে কবিতা, ষষ্ঠ অষ্টক ভাগে যে বিভক্ত যে কবিতা, তিনি আমাদের সামনে, অর্থাৎ সনেটের জনক তিনি। মেঘনাদ বধ কাব্যের বদ নামক পর্ব থেকে, বদ নামক ষষ্ঠ সর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে কবিতাটি, এটা নেওয়া হয়েছে। আবারও বলছি, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মেঘনাদ বধ কাব্যের বদ নামক ষষ্ঠ সর্গ থেকে নেওয়া হয়েছে। এরপর লক্ষ্য করে দেখো, পাঠ পরিচিতি আমরা পড়বো। পাঠ পরিচিতির মধ্যে কি আছে দেখো, পাঠ পরিচিতি বা মূল ভাবটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। দেখো, সর্বমোট 9টি স্বর্গে বিন্যস্ত মহাকাব্যের ষষ্ঠ স্বর্গে রামের ভাই লক্ষ্মণের, যাকে এটা আমরা আমাদের মতো করে বর্ণনা করি, সেটা হচ্ছে, আমরা দেখেছি যে, আমরা কবিতা পড়ে যেটা বুঝতে পেরেছি যে, রাম এবং রাবণের সাথে যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে রাবণ পক্ষের অনেক বীর সৈনিকরা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। এক পর্যায়ে রাবণ পুত্র মেঘনাদ তিনি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যুদ্ধে যাওয়ার প্রস্তুতির অংশ হিসাবে তিনি কি করলেন, তিনি নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়ে যজ্ঞের কাজ শুরু করলেন, যাতে করে তিনি যুদ্ধে জয়লাভ করতে পারেন। সেই নিকুম্বিলা যজ্ঞাগারের মধ্যেই তিনি যখন যজ্ঞ করছেন, পাশে তিনি লক্ষ্মণকে দেখতে পান। লক্ষ্মণ হচ্ছে শত্রু রামের ভাই, লক্ষ্মণ হচ্ছে শত্রু রামের ছোট ভাই। যখন লক্ষ্মণকে দেখতে পেলেন, তখন তিনি প্রথমে বুঝতে পারলেন যে লক্ষ্মণ এভাবে কিভাবে আসলো, এত প্রহরী, এত পাহারা, এগুলো ভেদ করে লক্ষ্মণ কিভাবে এখানে আসলো। পরক্ষণে তিনি দরজার পাশে দেখতে পেলেন কাকে, দেখতে পেলেন তার আপন চাচা বিভীষণকে। যখন তিনি দেখলেন আপন চাচা বিভীষণ দরজার পাশে দাঁড়িয়ে আছে, তখন তার বুঝতে আর বাকি থাকলো না যে বিভীষণ, অর্থাৎ তার আপন চাচাই শত্রুপক্ষ লক্ষ্মণকে এই যজ্ঞাগারের মধ্যে নিয়ে এসছে। তো এক পর্যায়ে বিভীষণ অস্ত্রাগারে গিয়ে অস্ত্র আনতে চায়। বিভীষণ তার চাচাকে বিভিন্ন বীরত্বের পরিচয় দিয়ে, তাদের বংশ পরিচয় দিয়ে, তাদের মর্যাদার পরিচয় দিয়ে বোঝানোর চেষ্টা করে যে তুমি যেটা করছো সেটা ঠিক, আপনি যেটা করছেন সেটা ঠিক না। হ্যাঁ, লক্ষ্মণ এরা হচ্ছে নিচু জাতের মানুষ, চণ্ডাল, চোর, এদেরকে আমাদের এই স্বর্ণ লঙ্কায়, অর্থাৎ লঙ্কা রাজ্যের এই লঙ্কা রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসা ঠিক হয়নি। যাই হোক, কোনো কথাতেই যখন বিভীষণ কর্ণপাত করলো না, তখন বিভীষণকে মেঘনাদ বলল যে তাহলে আমাকে সুযোগ দাও, আমি অস্ত্রাগারে গিয়ে কি করি, এই লক্ষ্মণ যে এখানে আসছে, এই জন্য লঙ্কা রাজ্য কলঙ্কিত হয়েছে, আমি ওকে হত্যা করি, হত্যা করে লঙ্কা রাজ্যকে কলঙ্ক মুক্ত করি। কিন্তু সেই সুযোগ বিভীষণ মেঘনাদকে দেয়নি। নিরস্ত্র মেঘনাদের উপরে বিভীষণের সহায়তায় কি করে লক্ষ্মণ হামলা চালায়, এবং পুরুষের মতো লক্ষ্মণ কি করে নিরস্ত্র মেঘনাদকে হত্যা করে। মূলত এই বিষয়টি এখানে পুরোদস্তুর একটি বিশ্বাসঘাতকতার চিত্র আমরা দেখতে পাই। সেটা হচ্ছে কি, আপন চাচা কি করেছে, আপন চাচা
মেঘনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এই ছিল মোটামুটি আমাদের পাঠ পরিচয়। এখন অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা ক্রমান্বয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, প্রথমে যে অনুধাবনমূলক প্রশ্নটি রয়েছে, স্থাপিলা বিধিরে বিধু, বিধি স্থান ললাটে। অর্থ কি? স্থাপিলা মানে স্থাপন করলে, বিধুরে বিধি, বিধু মানে হচ্ছে চাঁদ, বিধি মানে হচ্ছে সৃষ্টিকর্তা, স্থানুর ললাটে মানে নিশ্চল আকাশে। স্থানুর ললাট মানে হচ্ছে কি? নিশ্চল আকাশে। অর্থাৎ সৃষ্টিকর্তা কি করেছেন? একেবারে যে স্থির আকাশ রয়েছে, সেই আকাশের মধ্যে কি করেছেন? চাঁদকে স্থাপন করেছেন। এই বাক্যটি উচ্চারণ করেছেন মেঘনাদ তার চাচা বিভীষণকে লক্ষ্য করে। অর্থাৎ মেঘনাদ তার চাচা বিভীষণকে বোঝাতে চেয়েছেন কি? যে সৃষ্টিকর্তা যেভাবে চাঁদকে আকাশে স্থাপন করেছেন, সেই চাঁদ যেমন মাটির পৃথিবীতে এসে ধুলায় গড়াগড়ি খায় না, তোমারও উচিত হয়নি, তোমার মর্যাদাও ঠিক ওই চাঁদের মতোই উঁচুতে, তোমারও উচিত হয়নি কি লক্ষণের মতো খারাপ বা নিচু শ্রেণীর লোকের সাথে মেশা। তব বাক্যে ইচ্ছি মরিবারে, অর্থাৎ তোমার বাক্যে আমার, তোমার কথায়, তব বাক্যে ইচ্ছি মরিবারে মানে তোমার কথায় আমার মরে যেতে ইচ্ছে করে। এটাও মেঘনাদ বলেছে তার চাচা বিভীষণকে। বিভীষণ যখন মেঘনাদকে বলল যে আমি কোনোভাবেই লক্ষণের বিপক্ষে কাজ করিতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমি রামের পক্ষ নিয়েছি, আমি আর তোমার পক্ষে নেই, তোমার দলে নেই, আমি রামের পক্ষ নিয়েছি। রাম আমাকে অনুরোধ করেছে আমি যেন যে কোনো মূল্যে লক্ষণকে রক্ষা করি। এই কথা যখন শুনল মেঘনাদ, তখন মেঘনাদ তার চাচা বিভীষণকে বলল যে তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করে। হায় তা উচিত কি তবু এ কাজ ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি যে এখানে নিয়ে এসছো লক্ষণকে, এই কাজ কিন্তু তোমার করা উচিত হয়নি। এটাও মেঘনাদ তার চাচা বিভীষণকে বলেছে। অর্থাৎ তুমি লক্ষণকে লঙ্কা রাজ্যে নিয়ে এসছো, লঙ্কা রাজ্য কলঙ্কিত হয়েছে, তুমি বিধি ধর্ম ভুলে গেছো। এই যে এত কথাবার্তা হচ্ছে, মূলত বিভীষণকে মেঘনাদ বোঝাতে চেয়েছে যে তোমার এই কাজগুলো করা উচিত হয়নি। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। ভঞ্জিব মানে শেষ করব, আহবে মানে হচ্ছে যুদ্ধ। অর্থাৎ লঙ্কা রাজ্যটি একটি পবিত্র রাজ্য। সেই পবিত্র রাজ্যের মধ্যে লক্ষণের মতো নিচু শ্রেণীর লোক, লক্ষণের মতো চণ্ডাল তস্কর সে কি করেছে? প্রবেশ করার কারণে কি হয়েছে? লঙ্কা রাজ্যটা কলঙ্কিত হয়েছে। লঙ্কা রাজ্যের সেই কলঙ্ককে মুছে দিতে চায় মেঘনাদ। কিভাবে? যুদ্ধের মাধ্যমে লক্ষণকে হত্যা করে বিভীষণ সেই কলঙ্ক মুছে দিতে চায়। চণ্ডালে বসামানি রাজার আলায়, চণ্ডাল মানে হচ্ছে ছোট লোক। এই প্রশ্নটিও কি করেছে? মেঘনাদ তার চাচা বিভীষণকে করেছে। বলছে চাচা তোমার অবস্থান তো সেই অনেক উঁচু, চাঁদের মতো উঁচু। হ্যাঁ, তুমি বীর, তুমি বীরের জাতি, তোমার ভাইয়ের ছেলে এরকম বীর, তোমার ভাই বীর, তুমি কিভাবে চোরকে, ছোট লোককে তুমি তোমার কি করো? তোমার রাজপ্রাসাদের মধ্যে আশ্রয় দাও। মেঘনাদ কেন যজ্ঞ পালন করছিল? যজ্ঞ পালন? কারণ আমরা জানি যে আমরা নিজ নিজ ধর্ম অনুযায়ী কোনো কাজ যদি করতে যাই, বড় কাজ যদি করতে যাই, সেক্ষেত্রে কি করি? আমরা সৃষ্টিকর্তার আরাধনা করি, প্রার্থনা করি। মূলত যুদ্ধে জয়ের জন্যই মেঘনাদ কি করছিল? যজ্ঞ পালন করছিল। পরদোষে কেচাহে মজিতে, এই বাক্যটি করেছেন বিভীষণ। পরদোষে কেচাহে মজিতে বাক্যটি করেছেন বিভীষণ তার ভাইয়ের ছেলে মেঘনাদকে লক্ষ্য করে। মেঘনাদ যখন নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করলেন বিভীষণকে, কোনোভাবেই তিনি যখন বুঝতে পারছিলেন না, সর্বশেষ মেঘনাদকে বিভীষণ বললেন যে রাবণের জন্যই আজকে লঙ্কা রাজ্যের এই করুণ দশা। রাবণ পাপ করেছে, তার পাপের জন্যই আজকে লঙ্কা রাজ্য কলঙ্কিত হচ্ছে। আসলে কে অন্যের দোষে কে মরতে চায় বা কে বিপদে পড়তে চায়? যেহেতু দোষ করেছে আমার ভাই, আমি কেন তার জন্য বিপদে পড়ব? এই কথা দ্বারা মূলত বিভীষণ এটাই বুঝিয়েছেন। মেঘনাদ লক্ষণকে ক্ষুদ্রমতি নোয়ার বলেছে কেন? ক্ষুদ্রমতি নোয়ার মানে হচ্ছে ছোট মন মানসিকতার মানুষ। কেন বলেছে? কারণ একজন নিরস্ত্র মানুষকে হত্যা করতে যে পারে, সে আর যাই হোক বড় মনের মানুষ হতে পারে না। এটা আমরা সবাই জানি। ঠিক তেমনিভাবেই আমরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা রয়েছে, সেই কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে নিরস্ত্র মেঘনাদকে, একেবারে অস্ত্রহীন মেঘনাদকে
অস্ত্র ছাড়া মেঘনাদকে লক্ষণ কি করে? কাপুরুষের মতো হত্যা করে। তো যে ব্যক্তি কাপুরুষের মতো একজন মানুষকে হত্যা করতে পারে, সে আর যাই হোক কোনোভাবেই কি বড় মনের মানুষ হতে পারে না। এই জন্যই বিভীষণ কি মেঘনাদ কি করেছে? লক্ষণকে ছোট মন মানসিকতার মানুষ বলেছে। এরপরে দেখো, বিরত সতত পাপে দেবকুল ব্যাখ্যা করো। বিরত সতত পাপে পাপে দেবকুল, এই বাক্যটি হচ্ছে বিভীষণ করেছে লঙ্কা রাজ্য সম্পর্কে। বিভীষণ বলছে যে দেবতাদের উচিত, যে আমরা যেহেতু উঁচু বংশের দেবতার মতো, আমাদের উচিত কি সবসময় পাপ থেকে বিরত থাকা। কিন্তু রাবণ কি করেনি? লাবণ কি করেনি? সেই পাপ থেকে বিরত থাকেনি। সে কি করেছে? সে রামের বোন শূর্পণখাকে অপহরণ করে নিয়ে এসে কি করেছে? সে পাপ করেছে। আর এই পাপের কি করেছে? এই পাপে পুরো লঙ্কা রাজ্য কি হয়েছে? ডুবে গেছে। কিন্তু এটা তার করা উচিত হয়নি, কারণ দেবতারা সবসময় কি থাকে? কি করা উচিত? পাপ থেকে বিরত থাকা উচিত। গুণবান পরজন অপেক্ষা নির্গুণ আপন শ্রেয় ব্যাখ্যা করো। এর মানে কি? মেঘনাদ যখন কোনোভাবেই তার চাচা বিভীষণকে বোঝাতে পারলো না, এক পর্যায়ে তার চাচাকে সে এভাবে বোঝানোর চেষ্টা করলো যে দেখো, যদি আপনজন খারাপ হয়েও থাকে, আপনজন যদি খারাপও হয়, তাহলে আপনজন সবসময় আপনই থাকে, বিপদের সময় আপনজনই এগিয়ে আসে। কিন্তু যিনি আপন না, যেমন এখানে লক্ষণ আপন না, সে যত বড় ভালোই হোক, শিক্ষিতই হোক, যত বড় গুণের অধিকারীই হোক, পর সবসময় কি থাকে? পরই থাকে। এটাই মূলত বোঝানো হয়েছে এখানে। প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল মানে প্রস্ফুটিত, কমল মানে পদ্মে, কীটবাস মানে খারাপ পোকার বাস। মূলত এখানে প্রফুল্ল কমল বলতে লঙ্কা রাজ্যকে বোঝানো হয়েছে। কীটবাস মানে হচ্ছে খারাপ মানুষের উপদ্রব। মূলত লক্ষণকে এখানে নির্দেশ করা হয়েছে। বিভীষণকে তার ভাইয়ের ছেলে মেঘনাদ বোঝাতে চেয়েছে যে এত সুন্দর একটা প্রস্ফুটিত ফুলের বাগানের মতো লঙ্কা রাজ্যেও, এই লঙ্কা রাজ্যের মধ্যে কি করেছে? খারাপ লোক, দুরাচার দৈত্য প্রবেশ করেছে। একথা স্মরণ করিয়ে দিয়ে মেঘনাদ তার চাচা বিভীষণকে বলেছে যে প্রফুল্লে কমলে কীটবাস, গতি যারা নিজ সহ নিজ সে দুর্মতি ব্যাখ্যা করো। অর্থাৎ যার চলাফেরা নিচু লোকের সাথে, যার চলাফেরা খারাপ লোকের সাথে, সে তো খারাপ হবেই। কোনোভাবেই যখন বিভীষণকে মেঘনাদ বোঝাতে পারলো না, তখন শেষমেশ সে এই বাক্যটি উচ্চারণ করলো। অর্থাৎ এই বাক্যটি মেঘনাদ বলেছে তার চাচা বিভীষণকে, যে যার চলাফেরা নিচু লোকের সাথে, তার আচরণ তো এরকম নিচু হবেই, অর্থাৎ সে তো বিশ্বাসঘাতকতা করবেই। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে, এ কথা ব্যাখ্যা করো। অর্থাৎ এই বাক্যটি হচ্ছে কার? এই বাক্যটি হচ্ছে মেঘনাদের। মেঘনাদ তার চাচা বিভীষণ এবং লক্ষণকে উদ্দেশ্য করে বলছে, এই যে লক্ষণ আমাকে বিনা অস্ত্রে, অস্ত্র ছাড়া আমাকে যে কি করছে, আমাকে যে আঘাত করছে, আমাকে যে হত্যা করতে উদ্যত হচ্ছে, আমাকে যে মেরে ফেলতে চাচ্ছে, এরকম কথা যদি কোন লঙ্কা রাজ্যের সাধারণ মানুষ শুনলে তো হাসবেই। এমনকি শিশু পর্যন্ত হাসবে। কেন হাসবে? যে একজন মানুষ যার হাতে কোনো অস্ত্রই নাই, তাকে অন্য একজন কি করেছে? অস্ত্র নিয়ে হত্যা করেছে। যে এরকম কাপুরুষের মতো এরকম একজন নিরস্ত্র মানুষকে হত্যা করছে, এটা যদি লঙ্কা রাজ্যের শিশুরা পর্যন্ত শোনে, প্রত্যেকটা শিশুই কি করবে? হাসবে। বিভীষণ মেঘনাদকে অস্ত্রাগারে যেতে বাধা দেয় কেন? কেন বাধা দিয়েছিল? কারণ সে এখন রামের পক্ষ নিয়েছে। তার কথা হচ্ছে লঙ্কা রাজ্য আজকে পাপে পরিপূর্ণ হয়েছে রাবণের জন্য। কেন সে আর একজনের পাপের দায়ভার নিয়ে সে অন্যের সাথে শত্রুতা করবে? এই জন্য নিজেকে বাঁচাতে, নিজের জীবন বাঁচাতে, নিজের জীবনকে রক্ষা করতে সে কি করেছিল? রামের পক্ষ নিয়েছিল। এবং মেঘনাদ যাতে করে রামের ভাই লক্ষণকে হত্যা করতে না পারে, এই জন্য মেঘনাদকে কি করেছিল? অস্ত্রাগারে যেতে বাধা প্রদান করেছিল। তব জন্মপুরে তাঁত পদার্পণ করে বনবাসী। তব মানে হচ্ছে তোমার, জন্মপুরে মানে তুমি যেখানে জন্ম নিয়েছ। তাঁত মানে হচ্ছে চাচা, আমরা অলরেডি জেনেছি, কবিতা পড়েছি। পদার্পণ করে বনবাসী। আচ্ছা, কেন বনবাসী এখানে বলা হলো লক্ষণকে? কারণ রামের স্ত্রী সীতাকে কি করেছিল? বনবাসে পাঠানো হয়েছিল। তার সঙ্গী ছিল লক্ষণ। একটি তথ্য আমি এখানে ভুল দিয়েছিলাম একটু আগে, সেটা হচ্ছে আসলে আমি যেটা বলেছিলাম, মূলত রাবণ অপহরণ করেছে সীতাকে, শূর্পণখাকে নয়। মূলত রাবণ
শূর্পণখা হচ্ছে রাবণের বোন, আমি ভুল তথ্য দিয়েছিলাম, খুবই দুঃখিত। রাবণ অপহরণ করেছে রামের স্ত্রী সীতাকে, এটা নিয়েই মূলত দ্বন্দ্ব। তো যেটা হচ্ছে লক্ষণ যেহেতু রামের স্ত্রী যেহেতু বনবাসে আছে, সেই বনবাসী সীতার সাথে সঙ্গী হয়েছে লক্ষণ, তার মানে লক্ষণ নিজেও এখন কি বনবাসী, আর বনবাসে তাদেরকেই দেয়া হয় যারা মূলত খারাপ অর্থে ব্যবহৃত হয়। তো যাই হোক, তো বিভীষণকে মেঘনাদ বোঝাতে চেয়েছে যে চাচা তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানে কি করে বনবাসী লোকজন পদার্পণ করেছে, অর্থাৎ খারাপ লোকজন পদার্পণ করেছে। এই ছিল আমাদের আজকের যে অনুধাবনমূলক প্রশ্ন, সেই অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো। মৌখিক মূল্যায়নটা কি, আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 4টা অপশনের মধ্যে উত্তরটা হবে খ 1824 খ্রিস্টাব্দ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে আমরা জেনেছি। তো যাই হোক, এগুলো ছিল আজকের মৌখিক মূল্যায়ন। মাইকেল মধুসূদন দত্ত বিভীষণের প্রতি মেঘনাদ, দেখো বাড়ির কাজ, কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়ে অনুধাবনমূলক প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে। কারো কোনো সমস্যা থাকতে পারে, কোনো অর্থ বুঝতে, কোনো বাক্য বুঝতে, অবশ্যই আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদেরকে টেক্সট করবে। টেক্সট করলে ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দেবো। আজকে এই ছিল আমাদের আলোচ্য বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আলামিন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।